সভাপতি আনিসকে। আর আমার অত্যন্ত আনন্দের মনে হচ্ছে যে একযুগ পূর্তি অনুষ্ঠান করতে পারাটাও একটা গৌরবের বিষয়। এই জন্য আমি এটার একটা পাঠ হতে পারলাম, এই জন্য আমার খুবই ভালো লাগছে। আর হচ্ছে আর তার চেয়ে আরো বেশি ভালো লাগছে আজকে যাদেরকে আমি দেখতে পাচ্ছি। আজকে যদি আমার সামনে 1000 দর্শক থাকতো আমি কিন্তু এত আনন্দিত হতাম না, কিন্তু আমি 1000 দর্শকের চেয়ে আমি বেশি আনন্দিত হয়েছি ঠিক এ কারণে যে এখানে যারা আছে, যারা সাহিত্যকে ভালোবাসে, শিল্পকে ভালোবাসে, নন্দন দত্তকে ভালোবাসে, জীবনের সুন্দর মানে অলিগলি সমস্ত অলিগলি পরিভ্রমণ করতে জানে, তাদের মধ্যে দ্রোহ আছে, প্রেম আছে। এই যে মানুষগুলি যারা স্বপ্ন দেখতে জানে, স্বপ্ন দেখাতে জানে, স্বপ্নের বাস্তবায়ন করতে জানে, এরকম মানুষগুলি যে এক জায়গায় হয়েছে, এরকম একটা মিলন মেলায় আমি আসলে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি মূলত আমি ফরিদপুরেরই মানুষ, ফরিদপুরেরই জল হাওয়ায় বেড়ে ওঠা। আমার বাড়ি ফরিদপুরের এক প্রান্তে, সেটি হচ্ছে কামারখালী, আটপাড়া গ্রাম আমার গ্রামের নাম। তো আমি যেখানে বড় হয়েছি সেটি হচ্ছে মধুমতি নদীর পাড়ে, আরেকটু এগুলো গড়াই নদী। তো গড়াই এবং মধুমতি নদীর সঙ্গমস্থল, সেই ভূমিতেই আমার জন্ম। তো ওখানে আমি বেড়ে উঠেছি এবং আমি শৈশবে আমি যখন ছোট তখন আমার বাবা শিক্ষক ছিলেন। আমরা তখন দেখতাম যে আমাদের গ্রামের স্কুলে রাতের বেলা হ্যাজাক লাইট জ্বালিয়ে নাটক হতো, হ্যাজাক লাইট জ্বালিয়ে নাটক হতো। সকাল থেকে মঞ্চ তৈরি হতো, কি যে একটা মানুষের মধ্যে উদ্দীপনা, রাতভর মানুষ নাটক দেখতো, তারা কখনো ক্লান্ত হতো না। এবং আমার ছেলেবেলায় সবচেয়ে বেশি আমি ঋদ্ধ হয়েছি যেটি দ্বারা, সেটি হচ্ছে যাত্রা শিল্প। এবং প্রত্যেক বছর নভেম্বর মাসে যাত্রা শিল্পের একটা বিশাল মানে উৎসারণ আমরা লক্ষ্য করতাম। চারদিকে মাইকিং হতো যে যাত্রা শিল্প, বিশেষ করে অমলেন্দু বিশ্বাস তার যে যাত্রা দল, এটা ছিল হচ্ছে চারণিক নাট্যগোষ্ঠী, তারা ছিল। তারপরে আরো অনেক ছিল, দীপালি অপেরা টপেরা, এগুলো আসতো। এবং আমি শৈশবে একটু দুরন্ত ছিলাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনই আমি 11 মাইল, আমার বাড়ি থেকে নলিয়া জামালপুর 11 মাইল আমি বাইসাইকেল চালিয়ে গিয়ে রাতের বেলায় যাত্রা দেখে আবার 11 মাইল বাইসাইকেল চালিয়ে আমি ফিরে এসেছি। এরকম বহুবার ঘটেছে। এবং মাঝখানে যদি দেখা গেছে যে সাঁকো আছে ওই কাঁধে করে সাইকেল, তখন আবার শিশির পড়তো, ওই সময় সেই পিচ্ছিল সাঁকোর উপর দিয়ে সাইকেল কাঁধে করে গিয়ে তারপরে আবার চালিয়ে গিয়েছি এবং গিয়ে যথারীতি রাত 3টা-4টার দিকে গিয়ে আবার শুয়ে পড়েছি এরকম। তো এরকম আমার বাবা কখনো এই যাত্রা দেখার ব্যাপারে আমাকে নিরুৎসাহিত করেন। এবং অমলেন্দু বিশ্বাসকে আমি খুব শ্রদ্ধা করি, যে আমি তার মতো যাত্রা শিল্পী আমার জীবনে আমি কখনোই দেখি না সত্যিকার অর্থে। এবং তার স্ত্রী জ্যোৎস্না বিশ্বাস, তিনিও যাত্রা শিল্পের মানুষ ছিলেন। তো কামারখালীতে যখন যাত্রা শিল্প প্রত্যেক বছরই চারণিক নাট্যগোষ্ঠী আসতো এবং এরা গার্লস স্কুলে শো করার কারণ হচ্ছে দেয়ালটা উঁচু, টপকে যাওয়া যায় না, কেউ টিকেট না করে টপকে যাবে সেই সুযোগ থাকে না। গার্লস স্কুলের দেয়ালটা উঁচু, এখানেও একটা জেন্ডার বৈষম্যের ব্যাপার আছে কিন্তু। যেমন গার্লস স্কুলের দেয়ালটা উঁচু, জেলা স্কুলের দেয়ালটা ছোট, কারণ কি মেয়েদের প্রোটেকশন দরকার। আর রাজেন্দ্র কলেজের দেয়ালটা নিচু, সারদা সুন্দরী উঁচু, কেন মেয়েদের প্রোটেকশন দরকার। এখানে যে জেন্ডারের ব্যাপারটা আছে এটা অনুমেয়। আমি ছোটবেলা থেকেই সেটা বুঝতাম যে এখানে এরকম কেন, যে আমার স্কুলের দেয়াল নাই বললে চলে, আর গার্লস স্কুলের দেয়ালটা এত উঁচু। তো যাই হোক, পরবর্তীতে বুঝেছি জেন্ডার বৈষম্যের ব্যাপারগুলো মাথায় এসেছে। তো গার্লস স্কুলে রাতে যখন যাত্রা হতো, অমলেন্দু বিশ্বাসের যে অনবদ্য অভিনয়, তার জানোয়ার একটা নাটক ছিল, যে মানুষের মধ্যে যে জানোয়ার আছে, পশুর প্রবৃত্তি আছে, সেটা দেখানোটাই ছিল মূলত উদ্দেশ্য। তার মাইকেল মধুসূদন দত্তের যে অভিনয় এত অনবদ্য, আমার কাছে মনে হতো যে মাইকেল মধুসূদন দত্ত তার যে ঘটনাবহুল জীবন, তার জীবনটাই কিন্তু একটা মহাকাব্যিক জীবন। সেটার যে উপস্থাপন মঞ্চে, অমলেন্দু বিশ্বাসকে আমার মনে হতো যে পায়ে গিয়ে একটু একটা সালাম ঠুকে আসি, যে একটা প্রণাম করে আসি, এত চমৎকার। তো আমি যখন ক্লাস 10-এ পড়ি, ওই আমি জীবনে সবসময় কিন্তু ক্লাসে ফার্স্ট হতে পারি না, ওই কখনো ফার্স্ট হচ্ছি, কখনো সেকেন্ড, কখনো থার্ড, কিন্তু ক্লাস 10-এ আমি ফার্স্ট ছিলাম আর কি। তো আমি এই রাত্রে যে যাত্রা দেখে আসছি, সেটা হলো ওই অমলেন্দু বিশ্বাসের অভিনয়, মাইকেল মধুসূদন দত্তের অভিনয়, হেনরিয়েটার অভিনয় করেছে তার স্ত্রী জ্যোৎস্না বিশ্বাস। অরুণা তখন আমাদের সময়, অরুণা বেসিক্যালি আমাদের বয়সী, এবং অরুণা শিশু শিল্পী হিসাবে ওই সময় কিন্তু অনেক অভিনয় করতো। তো এই যাত্রা শিল্পীদেরকে আমার কাছে মনে হতো
যে মানে একটা স্বপ্ন লোক তৈরি করে তারা। রাত্রে হতো তো ভোরবেলা ওই দিন 11টার সময় বন্ধুদেরকে নিয়ে গেলাম যে চলো যাই দিবালোকে দেখে আসি যে এটা কেমন। তো গেলাম সেখানে, গার্লস স্কুলের মধ্যে ঢুকলাম। তো তখন অমলেন্দু বিশ্বাস 11টার সময় উনি ভদ্রবে সাদা পাঞ্জাবি পরা বসে আছে একটা বেতের চেয়ারে, পাশে উর্মিলা বিশ্বাস। তো উনি আমাদেরকে দেখে এই তোমরা ছেলে মেয়েরা, আমি 8-10 জনকে সাথে করে নিয়ে গেছি। আমারও একটু তাদের সামনে দেখানো যে আমার একটা গুরুত্ব আছে বা আমি নাটক বুঝি, এটা মানে তখন থাকে এরকম একটা ইগো থাকে। তো আমি গিয়ে অমলেন্দু বিশ্বাসের সামনে দাঁড়াতে উনি বললেন যে এই ছেলে মেয়েরা তোমরা কোথেকে এসেছো? আমি বললাম যে আমরা পার্শ্ববর্তী আটপাড়া হাই স্কুল থেকে এসেছি। তো কেন এসেছো? আমি বললাম যে রাত্রে তো যাত্রা দেখে গেছি, রাত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি স্বপ্ন লোকে ছিলাম, এত চমৎকার যাত্রা আমি দেখি নাই, এত চমৎকার অভিনয়, বিশেষ করে আমার কাছে মনে হচ্ছিল মাইকেল মধুসূদন দত্তকে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি। তো রাত্রে তো মনে হয়েছে স্বপ্ন লোকে ছিলাম। এখন আমি দেখতে আসছি যে আপনারা মর্তলোকের মানুষ কিনা, রক্ত মাংসের মানুষ কিনা। তখন জ্যোৎস্না বিশ্বাস করতে এই ছেলেটা তো সুন্দর কথা বলে, একটু ছেলে এদিকে আসো তুমি আমার এখানে চিমটি কাটো তো, দেখো তুমি ব্যথা পাই কিনা। যদি ব্যথা পাই তাহলে আমি রক্ত মাংসের মানুষ, আর যদি ব্যথা না পাই নিশ্চয়ই রক্ত মাংসের মানুষ নই। আমি গেলাম, একটা চিমটি কাটলাম, উনি পুর করে উঠলেন। এবার মনে হচ্ছে যে আমি রক্ত মাংসের মানুষ, আমি হ্যাঁ মনে হচ্ছে। তো এইটাতে আমার একটু সাহস হয়ে গেল, পাশেই অরুণা দাঁড়ানো। আমি বললাম যে এবার দিদিকে একটা চিমটি কাটি। তখন অমলেন্দু বিশ্বাস একটা ধমক দিল আমাকে, মানে অমলেন্দু বিশ্বাস খুব জোরে সেটা আমাকে একটা ধমক দিল যে একটা চিমটি কাটে এখন দিদিকেও চিমটি কাটবো যা। তো যাই বন্ধুদের সামনে যতটা ক্রেডিট দিতে যাচ্ছিলাম সেটা ভুলো না, চলে আসলাম। তো এরকম করে আমি আসলে বিভিন্ন জায়গায় নওপাড়াতে দেখা গেছে যে 8-10 মাইল সাইকেল চালিয়ে গিয়ে যাত্রা দেখে আবার ফিরে আসছি। এগুলো আমার মনন গঠনে আসলে সহায়তা করেছে, অনেক সহায়তা করেছে। আসলে আমি সবসময় আমার মধ্যে এই বিষয়টা ছিল, আমার বাবাও বলতেন যে তোমার পরীক্ষার্থী হতে হবে না, তুমি শিক্ষার্থী হও, তোমার সব জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো আমার মাথায় এটাই ছিল যে আমাকে শিক্ষার্থী হতে হবে, তো শিক্ষাটা সব জায়গা থেকে গ্রহণ করতে হবে। উনি বলতেন যে একজন ভালো ছাত্র একজন ভালো সমালোচক। তুমি হাটে ঘাটে যেখানে যাচ্ছ না কেন, তোমার 5টা ইন্দ্রিয় যদি খোলা থাকে তুমি অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, এগুলি তুমি করো। তো যে কারণে কোনো বাধা আমি পরিবার থেকে পাইনি। এবং আমি আমার আব্বাকে দেখেছি যে মঞ্চে অভিনয় করেছেন উনি, এবং তখনকার যুগের অভিনয়গুলো বিশেষ করে মানে শচীন সেনদের নাটক তখন তো যাত্রার ঢঙের নাটকগুলো তখন বেশি হতো আমাদের শৈশবে, এগুলো দেখেছি। তারপরে আমি যখন এসএসসি পাস করলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম, ওইটা একটা উত্তাল সময় ছিল, এরশাদ বিরোধী আন্দোলন। এবং কবিতা যে আন্দোলনের হাতিয়ার হতে পারে, শিল্প যে আন্দোলনের হাতিয়ার হতে পারে, নৃত্যকলা যে আন্দোলনের হাতিয়ার হতে পারে, নাটক যে আন্দোলনের হাতিয়ার হতে পারে, এত বড় হাতিয়ার, সেটি যদি আমি 80-র দশকে, বিশেষ করে মধ্য 80-র দশকে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছি তখন 85 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি, 80 সালে গেছি, ওই সময়টা এত উত্তাল ছিল যে ওই সময় আসলে নাটকের প্রতি, কবিতার প্রতি, সাহিত্যের প্রতি এত অনুরক্ততা তৈরি হয়েছে এই কারণে যে এগুলোই শেকল ভাঙার গান শোনাতে পারে, এগুলোই নতুন সমাজ তৈরি করতে পারে, এগুলোই সত্যের প্রতিষ্ঠা করতে পারে, সুন্দরের প্রতিষ্ঠা করতে পারে, এগুলোই আমাদেরকে দ্রোহী হতে শেখায়। যেখানে অশ্লীলতা আছে, বিভৎসতা আছে, সেখানে আমাদেরকে দ্রোহী হতে শেখায়। আবার যেখানে সত্য আছে, সুন্দর আছে, সেখানে আমাদেরকে প্রেমিক হতে শেখায়। এখানে শিল্পী যখন বক্তব্য দিচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল যে মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে, স্নিগ্ধ সমীরণ। আবার যখনই শিল্পী বক্তব্য দিল তখন ঝরে যাওয়ার মতো মনে হলো। কিন্তু দুটোই কিন্তু শিল্প। শিল্পী যেটা করেছে সেটাও শিল্প, আবার আরেক শিল্পী সে যখন দ্রোহী হয়ে উঠেছে ওটাও কিন্তু শিল্প। কারণ হচ্ছে যে ওই শিল্পটা হচ্ছে সত্য এবং সুন্দরকে ভালোবাসা, আর ওর যে মানে ঝোড়ো হওয়ার মতো যেটা, সেটা বিভৎসতাকে ভেঙে দেওয়া, অচলায়তনকে ভেঙে দেওয়া, এরকম একটা, দুটোই কিন্তু শিল্প। তো এভাবে মানে বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনে আমি সরাসরি রাজপথে আন্দোলন করেছি, স্বৈরাচার সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন করেছি। সাহিত্য শিল্প নন্দন তত্ত্বকে যারা ভালোবাসে তারা সাম্প্রদায়িক হতে পারে না, তারা কখনোই অসুন্দরকে তারা প্রশ্রয় দিতে পারে না, তারা স্বৈরাচার পছন্দ করে না, তারা একনায়কতন্ত্র পছন্দ করে না, তারা অত্যাচার অনাচারের দাগ ভাঙা জবাব দিতে চায়, তারা সমাজটাকে পাল্টে দিতে চায়, তারা ইতিবাচক পরিবর্তন আনতে চায়। তো এরকম একটি ভেতরে একটি সেন্টিমেন্ট ভেতরে লালন করতে লাগলাম। এবং বিশেষ করে মানে একটা কথা আছে যে অল্প বয়সে ক্ষুদিরাম হওয়া যায়, মানুষ কিন্তু বিপ্লবী হতে পারে অল্প বয়সে, বিশেষ করে ছাত্র অবস্থায় বেশি বিপ্লবী হওয়া যায়। তো ওই সময়ে তো
অনেক স্বপ্ন, সমাজটাকে বদলে দেওয়ার স্বপ্ন, বিভৎসটাকে দূর করার স্বপ্ন, স্বৈরাচার সাম্প্রদায়িকতাকে ভেঙে দেওয়ার স্বপ্ন, এই স্বপ্নগুলো তো তখন ছিল। চোখে মুখে স্বপ্ন, বুক পকেটে স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ানো, এগুলোই তখন কিন্তু ছিল। সেই টিএসসিতেও যদি বলি, আমরা যদি সেই রাজু ভাস্কর্য পরবর্তীতে হয়েছে সেটার কথা যদি আমরা বলি, আমরা সব জায়গায় কিন্তু, এবং ডাক্তার মিলন হত্যা যেখানে হয়েছে, সবকিছু কিন্তু আমরা দেখেছি জায়গাগুলি, এবং আমরা জানি যে কেমন একটা একটি সাম্প্রদায়িক শক্তি, একটি মানে স্বৈরাচারী শক্তি কিভাবে দেশের উপর চেপে বসেছিল। যাই হোক, এই গণতান্ত্রিক আন্দোলন করেছি এবং পরবর্তীতে শিক্ষক হয়েছি, এবং আমি 2 বছর ফরিদপুরের বাইরে চাকরি করেছি। ফরিদপুর আসছে, আজ আমার 22 বছর পূর্ণ হলো রাজেন্দ্র কলেজে, পূর্ণ হয়ে গেছে অলমোস্ট। তো এখন এই 22 বছরে অনেক কিছু করেছি। এখানে এসে ওই শিল্পীরা যখন ছিল, ওইটাও কিন্তু একটা সুন্দর সময় ছিল। শিল্পী নাটক করতো, মুন্নি নাটক করতো, মনে আছে তোমার? মনে হয় মনে আছে। ওই সময় বিভাস নাটক করতো, এবং বিশেষ করে আমি সাহচর্য পেয়েছি ওই সময়। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, তিনি ছিলেন জিতেন্দ্র দেবনাথ, জিতেন স্যার, রঞ্জন স্যার, ওনাদের সান্নিধ্য আমি পেয়েছি। এবং জিতেন্দ্র দেবনাথ স্যার অত্যন্ত পপুলার ছিলেন, তিনিও নাটক ভালোবাসতেন, অত্যন্ত অ্যাকাউন্টিং মানুষ ছিলেন, বেশ প্রগতিশীল চিন্তা করতেন। তিনি বিয়ে করেননি, এবং তিনি যে বিয়ে করেননি তার ব্যক্তিত্বটা এমন যে কেউ কোনোদিন তাকে জিজ্ঞেস করতে পারেনি স্যার আপনি বিয়ে করেননি কেন, কিন্তু আমি পেরেছি। কারণ আমাকে উনি ওই এন্ট্রিটা, ওই অ্যাক্সেসটা উনি আমাকে দিয়েছেন। আমি একদিন স্যারকে বললাম যে স্যার, আমি একটা ব্যক্তিগত প্রশ্ন আপনাকে কি করতে পারি? তো স্যার বললেন যে আমি তো জানি যে তুমি জিজ্ঞেস করবে বিয়ে করেছি। তোমাকে আমি বলি, আমি চিরদিনই ভেবেছি যে গোধূলি লগ্নে কোনো এক বকুল গাছের নিচে বসে, এক ফুলের উপর বসে একটা মেয়ে বেহালা বাজাবে, তার পরনে থাকবে নীলাম্বরী শাড়ি, ওই বকুল গাছের ফুলগুলি ঝরে ঝরে পড়বে তার ওই নীলাম্বরী শাড়ির উপরে, তার চুলে। তখন আমি তার কাছে গিয়ে বলবো যে তোমাকে বিয়ে করবো। তো আমি বললাম যে স্যার এত কিছু তো মেলে না, আপনার বকুল গাছ মিলতে হবে, নীলাম্বরী শাড়ি মিলতে হবে, গোধূলি মিলতে হবে, তো এত মিলতে হয় না। তবে যে মেলে নেই তুই তো বিয়ে করবি। এখন তারপরে আমি বললাম যে স্যার, কিন্তু ওই ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে রাজি না হয় তাও তো হতে পারে। তো যাই হোক, স্যারের সাথে আমার বেশ একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। নাটক নিয়ে যখন কাজ করেছি তখন কিন্তু ওদের মতো মেধাবী মুখ, বিশেষ করে শিল্পীর মতো মানুষকে আমরা চিনতে পেরেছি, মুন্নির মতো মানুষকে শনাক্ত করতে পেরেছি, বিভাস, ওই সত্যজিৎ ওই সময় নাটক করতো এক সময়। তো এদেরকে আমরা দেখেছি যে ওরা নাটক করতো। ওই সময় তো ওই সনাতনরাও কিন্তু খুব, ওই সময় থেকে তারা কিন্তু বিপ্লবী, তারা আন্দোলন করে, তারা আস্তে হাতুড়ি নিয়ে তারা সমাজটাকে, অচলায়তনকে ভেঙে দিতে চায়। আমি ওকে এই জন্য বলছি যে সনাতন তো বলছে, সনাতন ও নামের সাথে কিন্তু মিল নেই, কারণ সনাতনটাকে ভাঙতেই চায় আসলে। তো এই জন্য আমি উল্লাস বলতেই বেশি পছন্দ করি। তো যাই হোক, শিল্পীরা ছিল, পরবর্তীতে ওদেরকেও পেলাম। ওরা ওই সময় কিন্তু সঙ্গীতে মুখরিত রাখতো, নাটকে মুখরিত রাখতো। রাজেন্দ্র কলেজের নাটকে উপচে পড়া ভিড় ছিল, এগুলি আমার ভালো লাগার একটা বিষয় ছিল। হ্যাঁ, বিতর্ক হতো। তো পরবর্তীতে এগুলির সাথে থাকতে থাকতে এখন আমি সরকারি রাজেন্দ্র কলেজে সাহিত্য এবং সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবে আছি। আমি সাহিত্য উন্নয়ন সংস্থার সভাপতি হিসেবে কাজ করছি। আমি ফরিদপুর ডিবেট ফোরামের উপদেষ্টা হিসেবেও কাজ করছি। তো এরকম বিভিন্ন জায়গায় অনেক, বলতে গেলে আসলে অনেক কবি, সেগুলি এখন বলা যাবে না। আর হচ্ছে কি যে আমি যেটা পড়াই, ইংরেজি সাহিত্য পড়াই, আসলে ইংরেজি সাহিত্য বলে কোনো সাহিত্য না, এটা বিশ্ব সাহিত্য। কারণ হচ্ছে যে আমি খালি ইংরেজি সাহিত্য পড়াই না, এখানে গ্রিক সাহিত্য আছে, রোমান সাহিত্য, যেমন ইডিপাস নাটক সে গ্রিক সাহিত্য, সেটাও আমার পড়াতে হয়। রোমান সাহিত্য সেনেকার নাটক পড়াতে হয়, এরকম অনেক কিছু আছে। আমাকে বেটল ব্রেক্টের নাটক পড়াতে হয়, যেটা জার্মানি। আমাকে আমেরিকান সাহিত্য, ইউজিনো মিল, তারপরে আর্থার মিলার, এগুলো পড়াতে, অনেক সব কিছু পড়াতে হয়। তো এখন আমার পেশার নেশাটা আসলে এক জায়গায় মিলে গেছে, যে আমার নাটক পড়াচ্ছি, কবিতা পড়াচ্ছি। তো এগুলো আবার এদিকে চর্চাও করছি, ব্যক্তি জীবনের যেটা নেশা, যেটা সেটাও কবিতা, গান, নাটক, এগুলি আবার পেশাটাও এক জায়গায়, যে কারণে মিলে গেছে। আর পেশার নেশা যদি মিলে যায় তাহলে কিন্তু একটা মানুষের মানে আনন্দটা খুব বাড়ে, যে তখন আর ওই কখনো ক্লান্ত হতে হয় না, কাজের মধ্যে কোনো ক্লান্তি নেই আমার। এই কারণেই নেই যে পেশার নেশা আমার মিলে গেছে। তো এগুলো নিয়ে কাজ করতে করতে, যেমন এখন জাহিদ যখন কবিতার জন্য ডাকে তখন সেখানে ছুটে যাই। মিলন অত্যন্ত আলোকিত একজন মানুষ, এবং মিলন একজন সংগঠক, যেহেতু সে কালচারাল অফিসার হিসেবে কাজ করে, তাকেও আমি পেয়েছি অত্যন্ত দক্ষ একজন কালচারাল অফিসার। তো এখানে আজকে এসে উল্লাসকে পাওয়া,
কিংবা শিল্পীকে পাওয়া, শিল্পী সাহেবকে পাওয়া, এই যে সবাইকে পাওয়া, নিত্য রবি দাসকে পাওয়া, শহীদকে পাওয়া কিংবা পলাশকে পাওয়া, এই যে মৌসুমীকে পাওয়া, তাসবিকে পাওয়া, রূপমকে পাওয়া। রূপম একটু অবশ্য রূপম আমার সরাসরি ছাত্র। রূপম যেখানে দাঁড়ায় আমি একটু দূরে দাঁড়াই, কারণ রূপমটাকে আমার একটু ভাবনের মতো লাগে। তো যাই হোক, আজকে অনেক 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 জ্যোতিষ্ককে পাচ্ছি, অনেক নক্ষত্রকে পাচ্ছি। তো এখানে এসে আসলে আমার যেটা মনে হয়েছে যে অজস্র জ্যোতিষ্কের মধ্যে আমি অন্তত একটা মাটির প্রদীপের মতো, একটা নিভু প্রদীপের মতো অন্তত দাঁড়াতে পেরেছি। আমি কিছুক্ষণ আগে শিল্পীকে বলেছি, তোমার কাছে দাঁড়ালে তো মনে হয় একটা ফুল, একটা কাঁটা। তো যাই হোক, তো কাঁটাটাও তো আসলে প্রয়োজন আছে। তো এখানে এসে আমার খুব ভালো লাগছে। আজকে এরকম একটি আয়োজনে এক জায়গায় হতে পেরেছি। রাকিব এখানে কাজ করছে, অত্যন্ত উদীয়মান নাট্যকারদের মধ্যে অন্যতম। তো এখানে আসলে কার সম্পর্কে আমি বলবো যে মানে সবাই তো আসলে গুণী মানুষ, আলোকিত মানুষ। তবে আমি একটি জিনিস মনে করি যে আজকে এখানে আমি আগেই কিন্তু বলে নিয়েছি যে আমার সামনে যদি আজকে 10,000 দর্শক থাকতো আমি এত আনন্দিত হতাম না। কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু এত আলোকিত, এত জ্যোতির্ময় যে আমি নিজেকে আলোকিত মনে করছি এবং আমার মনে হচ্ছে যে আমি স্বপ্নের লোকে আছি। এত গুণী মানুষ এক জায়গায় পাওয়া যায়। আমরা যারা সাহিত্য চর্চা করি, শিল্প চর্চা করি, নন্দন তত্ত্বের চর্চা করি, আমরা হৃদয়ে একান্ত তাগিদ থেকে করি। মানে হৃদয়ে যদি তাল না থাকে ঢাকের তাল বাজবে না। তো জোর করে কোনো কিছু হয় না, স্বতঃস্ফূর্ত ভাবেই তো হয়। তো একটা কোকিল ডাকে কেন? সে কিন্তু তার আপন তাগিদেই ডাকে। কারণ হচ্ছে যে তার মধ্যে প্রকাশের ব্যাকুলতা আছে। একটা উদ্ভিদও আকাশের দিকে যেতে চায়, সূর্যের দিকে যেতে চায়, তার মধ্যে প্রকাশের ব্যাকুলতা আছে। যে কোনো মানুষের মধ্যেই প্রকাশের ব্যাকুলতা আছে। আর আমরা যারা শিল্প নিয়ে কাজ করি, সংস্কৃতি নিয়ে কাজ করি, আমাদের প্রকাশের ব্যাকুলতা আরেকটু বেশি। আমরা গানে গানে প্রকাশ করতে চাই, কবিতায় প্রকাশ করতে চাই, নিজেদেরকে সবকিছু দিয়েই প্রকাশ করতে চাই এবং আমাদের চিত্তটা কিন্তু একটু অন্যরকম। রবীন্দ্রনাথ যেটাকে বলেছেন যে আমারই চেতনার রঙে পান্না হয়ে উঠলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, চলে উঠলো তারা পূবে ও পশ্চিমে, ফুটন্ত গোলাপের দিকে তাকিয়ে বললাম সুন্দর সুন্দর হলো সে। মানে কি চমৎকার কথা যে আমারই চেতনার রঙে পান্না হয়ে উঠলো সবুজ। পান্না এত সবুজ ছিল না। আমার চেতনায় রং যদি না থাকতো তাহলে কি পান্না এত সবুজ হতো? চুনি উঠলো রাঙা হয়ে, চুনি বলতে রুবি পাথর, সেটা এত রাঙা হয়ে ওঠে কেন? আমার চেতনায় রং আছে বলে। আমার চেতনার রং না থাকলে তো সেটা হতো না। আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠলো তারা পূবে ও পশ্চিমে। এই যে তারাগুলো কিন্তু একটা গরু কিন্তু দেখবে না। একটা গরু কিন্তু বেশ টানা টানা চোখ, সুন্দর চোখ, মানে কিন্তু কোনো ভাষা নেই। আর আমাদের চোখে কি আছে? ভাষা আছে। এইটা কিন্তু মানে এই যে বিষয়টা, মানে ভাষাটা কেন আছে? কারণ আমরা হৃদয়ে লালন করি। তো এই বিষয়টা খুব জরুরি। তো এই জন্য আমরা হৃদয়ের তাগিদ থেকে সবকিছু করি। আমরা কোথায় কোথায় হাসি, নাচি, গান গাই এবং আমরা বাঙালি যারা বিশেষ করে আমাদের কিন্তু একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে যে আবেগের যে চর্চা। মস্তিষ্কের চর্চা কিন্তু খুব বেশি প্রয়োজন না, প্রয়োজন হৃদয় বৃত্তির চর্চা। হৃদয় বৃত্তির চর্চা না থাকলে মানুষ ভালোবাসতে জানে না। হৃদয় বৃত্তির চর্চা, এখান থেকে মায়া আসে, মমতা আসে, ভালোবাসা আসে, কিন্তু এখান থেকে কিন্তু কুটিলতা জটিলতা আসে। এই জন্য হৃদয় বৃত্তির চর্চা। আমি মাঝে মধ্যে বলি যে হৃদয়ের সার্বভৌমত্ব দরকার। হৃদয়ের মানুষ কিন্তু একটা দেশ কিন্তু সার্বভৌম হওয়া কঠিন আছে, কিন্তু হৃদয়টাই সার্বভৌম। যে কারণে নজরুল বলেই বসলেন যে মসজিদ এই, মন্দির এই, গির্জায় হৃদয়, এইখানে বসে ইচ্ছা মুসা পেলে সত্যের পরিচয়। এই হৃদয়ের কাছেই কিন্তু সবকিছুর পরিচয়টা পাওয়া যায়। কাজে হৃদয়ের দ্বারস্থই যেন আমরা করতে পারি, আমরা যেন হৃদয়ের অনুশাসন মেনে চলতে পারি। এবং নাটকের মাধ্যমে বিশেষ করে মানে আজকে এখানে দাঁড়িয়ে বলতেই হয়, আনিস আমার ছাত্র বটে এবং আনিসকে আমি সেই খেয়ালি থেকে দেখেছি, আজও ঠিক একইভাবে দেখেছি। তার যে অনুরক্ততা, তার যে অধ্যাবসায়, তার যে ত্যাগ সেটি আছে। তো যে কাজগুলি তারা করেছে, বিশেষ করে মশাররাত যে মহামারী যে তাসবিহ করেছে, একটু স্যাটারিক্যাল নাটক, কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তার মধ্যে মেসেজ আছে অনেক গুরুত্বপূর্ণ। তারপরে দস্যু দৈব দোষী করেছে ওরা, তাসবিহ ওটাও করেছে। এরপরে নিমজ্জনের মতো নাটক, বিশেষ করে রাকিবের মতো আমাদের পরবর্তী প্রজন্মের একজন মানুষ, ও যে সাহস পেয়েছে, এটা যে ওর যে বোল্ডনেস, আমি এটাকে ভীষণ রকমের স্বাগত জানাই, যে এরকম সাহসী হওয়ার প্রয়োজন আছে। তারপরে আমরা দেখছি আগুন পাখি, যেটা আজিল হক স্যার, মানে হাসান আজিল হক স্যারের গল্পের উপরে করা, অসাধারণ একটা নাটক। তো এই এবং সেগুলো দেশের বাইরে, দেশের গণ্ডি পেরিয়ে গেছে। আসলে সাহিত্য শিল্পকলা এগুলোর কিন্তু কোনো ভূগোল থাকে না। ইতিহাস ভূগোলকে এগুলো সবসময়ই অতিক্রম করে। তো সুতরাং যেমন চে গুয়েভারা, সে কিন্তু
ওই এখন আমরা যদি বলি যে একজন বলিভিয়ার জঙ্গলে মারা যায় একজন আর্জেন্টাইন, তাহলে কিন্তু সেই চে গুয়েভারা থাকে না। আমাদের চেতনায় কিন্তু চে গুয়েভারা থাকে, বঙ্গবন্ধু আমাদের চেতনায় থাকে, তাই না? তো এই এরা কিন্তু মানে কখনোই কোনো ইতিহাস আর ভূগোলের মধ্যে আবদ্ধ থাকে না, সারা পৃথিবীময় প্রত্যেকটি মানুষের হৃদয়ে তারা জায়গা করে নেয়। তো এই জন্য মানে সাহিত্য, শিল্প, নন্দনতত্ত্ব, ললিতকলা এই সব কিছুই আসলে স্থানকাল পাত্রের গণ্ডিতে আবদ্ধ নয়। তো আমরা যেভাবে দেখতে পাচ্ছি, আমরা এই সংগঠন থেকে বাংলা থিয়েটার দেশের গণ্ডি পেরিয়ে সব জায়গায় তারা পারফর্ম করবে, ভালো করবে। এবং আমি বিশ্বাস করি যে এরকম আলোকিত, সৃজনশীল, মেধাবী মানুষ যদি একত্রিত হয়, যুথবদ্ধ স্বপ্ন দিয়ে নতুন কিছু করা সম্ভব এবং হিমালয়ের মতো বড় পাহাড় ডিঙানো সম্ভব বলে আমি মনে করি, এবং তারা তাই করবে। আমি তাদেরকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি এবং আমি মনে করি যে আজকে আমরা যেমন এটার এক যুগ পূর্তি অনুষ্ঠান করছি, আমি দেখতে চাই যে রজত জয়ন্তী হবে, তারপরে সুবর্ণ জয়ন্তী হবে, এটিও আমি দেখতে চাই। হয়তো আমি সুবর্ণ জয়ন্তীর সময়, রজত জয়ন্তীর সময় থাকবো কি থাকবো না সেটা বড় কথা নয়, কিন্তু শিল্প জেগে থাকবে। আর আমি মনে করি যে সত্যের কাছে সুন্দর, সত্যের পথে, সুন্দরের পথে অপঘাত আসতে পারে, আঘাত আসতে পারে। এখানে কথা কৃষ্ণকলি নিয়ে অনেক কথা হয়, তখনও আমি ফরিদপুরেই ছিলাম, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি কি কতটা তটস্থ ছিল এই মৌলবাদীদের অত্যাচারে তখন মানুষ। কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরা কিন্তু সেই জায়গাটা থেমে যায়নি, বরঞ্চ তারা মুখ থুবড়ে পড়ে গেছে। তো এই জন্য সত্য কখনো পরাজিত হয় না, সুন্দর কখনো পরাজিত হয় না, নন্দন তত্ত্ব কখনো পরাজিত হয় না। আমরা এগিয়ে যাবই। আমরা ওই যে আগুন পাখির মতো, ফিনিক্স পাখির মতো আমরা বারবার চিতাভস্ম থেকে নতুন করে জন্মাবো আমরা শিল্পীরা, এবং নতুন করে আমরা স্বপ্ন দেখব, নতুন করে আমরা দিন বদলের ডাক দিব। এই আহ্বান রেখে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।